মা সচিমা বিবাহ দিয়েছিলেন নিমাইয়ের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। নিতাই গৌর হরি বল। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে গৌরহরির বিবাহ হবার পর মহাপ্রভু গিয়েছিলেন নবদ্বীপ থেকে তার পিতৃভূমি দর্শনে শ্রীহট্টে, বাংলাদেশে। আমরাও যাই বাংলাদেশে, সেই শ্রীহট্টে। মায়ের একটু আস্তে কথা নয়। আমরা যেখান থেকে এসেছি বনগা বেনাপোল, ওই বনগা থেকেই বর্ডার পাস করে যদি আমরা গাড়িতে উঠি, বাসে উঠি, তাহলে 13 থেকে 14 ঘন্টা লেগে যায় সেই শ্রীহট্ট। বাসে 14 ঘন্টা লাগে। আর স্বয়ং মহাপ্রভু নবদ্বীপ থেকে পায়ে হেঁটে গিয়েছিলেন পিতৃভূমি দর্শনে। নাম প্রচার করতে করতে নিজে মুখে নাম করেছেন, জগৎজীবকে নাম দিয়েছেন, আর পিতৃভূমি দর্শনে যান। তা তিনি যখন পিতৃভূমি দর্শনে চলে যান, সেই সময় লক্ষ্মীপ্রিয়া তিনি প্রভুর শোকে এই শোকাহত হয়ে কালক্রমে তার মৃত্যু হয়। নিতাই গৌর হরি বল। এটা কোনো সাপ নয়, কাল সাপ। প্রভুকে না পেয়ে বিরহের যে কাল সাপ, সেই সাপে সে মারা যায়। এখন লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর গৌরহরি কিন্তু মা আর কখনো বিবাহ করতে চাননি। তিনি কি করতেন? নদিয়ার পথে পথে হরিনাম কীর্তন করতেন ভক্তদের সঙ্গে করে নিয়ে। এখন মা সচিমা, তার তো বয়স হয়েছে, বৃদ্ধা মা মনে মনে চিন্তা করতে শুরু করলেন। দেখবেন যখন মা বাবার বয়স হয় না, তখন সন্তানের প্রতি মা বাবার একটু চিন্তা বেশি হয়। কিন্তু যখন বিশ্বরূপ চলে যায়, চলে যাবার পর তখন মায়ের একমাত্র সন্তান নিমাই। নিমাইকে নিয়েই মায়ের দিন কাটে। কিন্তু নিমাই যে হরিনাম করে করে রাস্তায় রাস্তায় সারাদিন কাটায়, এটাই মায়ের দুশ্চিন্তা যে আমি যদি মারা যাই তাহলে আমার নিমাইয়ের গতি হবে কি? ওকে কে দেখবে? কে ওকে খেতে দেবে? কে ওকে ভালোবাসবে? ওর উপায় কি? এটাই হলো মা সচিমায়ের চিন্তা। তাই মা সচিমা তিনি মনে মনে চিন্তা করছে, আমি আমার নিমাইকে আবার পুনরায় বিবাহ দেব। হরি বল হরি। কারোর হাতে যদি আমার নিমাইকে আমি সঁপে দিতে পারি, তাহলে আমি মরে গেলেও নিশ্চিন্তে মরতে পারবো। কেউ না কেউ তো আমার নিমাইয়ের কাছে থাকবে। তাই মায়ের খুব ইচ্ছা নিমাইকে বিবাহ দেবে। হরি বল হরি। কিন্তু নিমাই কিন্তু এত শত জানে না। সে মনের সুখে ভক্তদের নিয়ে নদিয়ার পথে পথে হরিনাম করে। এখন হলো কি মা গৌরহরি তিনি সারাদিন ধরে পথে পথে হরিনাম করে, আর রাত্রিবেলা শ্রীবাসের ঘরে হরিনাম করে। তা ভক্তদের নিয়ে গৌরহরি আমার শ্রীবাসের ঘরে হরিনামে মত্ত হয়ে আছে, হরিনাম করছে, নাম গাইছে। সমস্ত ভক্তগণকে নিয়ে সারা রাত ধরে শ্রীবাসের গৃহে হরিনাম করছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি এই কীর্তন মেলা। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপালন মে। সুন্দর মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল। সচির দুলালা
তুলসীবাসের ঘরে হরিনাম কীর্তন করে ভোর হবার আগে আগে ঘরে ফিরে এসে মায়ের হাত থেকে একটু তৈল মাথায় দিয়ে চললেন সুরধনী গঙ্গায় স্নান করতে। নিতাই গৌর হরিব। এখন গঙ্গার জলে এই দেহ কমলটা জলের ভিতরে আর বদন কমলটা জলের উপরে রেখে স্নান করছেন আমার গৌর সুন্দর। আর এদিকে হলো কি মা, মালঞ্চ পাড়ার সনাতন মিশ্র, এই সনাতন মিশ্র তার কন্যাকে মানে বিষ্ণুপ্রিয়াকে, সেই বিষ্ণুপ্রিয়াকে সেই শিশুকাল থেকে তার একটা আদেশ ছিল মানে পিতার, যে প্রিয়া তুমি প্রতিদিন এই সুরধনী গঙ্গা থেকে জল আনবে, সেই জলে আমি আমার বিষ্ণু পূজা করব। নিতাই গৌর হরি। তাই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন ছোটবেলা থেকে মাকে সঙ্গে করে নিয়ে ওই সুরধনী গঙ্গা থেকে কলসী কক্ষে করে জল নিয়ে আসতেন মা। এখন প্রতিদিনই যেমন জল নিয়ে আসতে মেয়ে যখন বড় হলো তখন সে কিন্তু আর মাকে নিয়ে যেত না। আজ মহাপ্রভু আমার দেহ কমলটা জলে রেখে বদন কমলটা জলের উপরে ভাসিয়ে রেখেছে, আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া তিনি চলেছেন পিতার জন্য সুরধনী থেকে জল আনতে। হরিব। কলসে কক্ষে করে নিয়ে এক পা দুপা করে সুরধনী গঙ্গার পাড়ে গেল। ঠিক ভোর হবার আগে যখন সুরধনীতে জল আনতে গেছে বাবা, জল আনতে গিয়ে তখনও কিন্তু পুরোপুরি সকাল হয়নি, হ্যাঁ একটু একটু অন্ধকার। সেই সময় ওই সুরধনীতে গিয়ে জল আনতে গিয়ে অপরূপ সেই রূপের মানুষটাকে দর্শন করে কলসিটা কক্ষে করে ঘরে ফিরে একটা চাপা বৃক্ষের গোড়ায় বসে বসে অপলক দৃষ্টিতে গগন পানে চেয়ে আছে। এখন বাবা কন্যা ভিজে বসনে যখন গাছের গোড়ায় বসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, তখন তার পিতা মাতা চিন্তা পড়ে গেছে, কি সর্বনাশ, মেয়ে আমার জল প্রতিদিন নিয়ে আসে, কিন্তু আজ জল আনার পরে ওই গাছের গোড়ায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছে, এখনো ভিজা বসন খুললো না, হলোটা কি মেয়ের। হরিব। সঙ্গে সঙ্গে তার মা মহামায়া দেবী তিনি গিয়ে কন্যাকে বলছে, মা এই প্রিয়া, গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে হঠাৎ করে ভিজে কাপড়ে এইখানে বসে আছিস কেন মা, কি হয়েছে তোর, যা বসনটা খোল, ভিজা বসন খুলে শুকনো বসন পর। কিন্তু প্রিয়া মুখে কোনো কথা বলছে না মা, বাক শক্তি হারিয়ে গেছে। হরি বল। এখন যেই না মা দেখছে মেয়ে কোনো কথা বলছে না, মা তাড়াতাড়ি করে সনাতন মিশ্রের কাছে গিয়ে বলেন, স্বামী দেখো তো মেয়েটার কি হলো, সে তো কোনো কথাই বলছে না, কি হলো ওর অবস্থা কিছুই বুঝতে পারছি না। সনাতন মিশ্র গিয়ে বলছে কন্যাকে, প্রিয়া কি হলো মা তোর, প্রতিদিন তো বিষ্ণু পূজার জন্য জল নিয়ে আসিস, আজ হঠাৎ তোর কি হলো, এমন করে বসে আছিস, ওঠ মা ওঠ। মেয়ে কোনো কথাই বলছে না মা। হরি বল হরি বল। চিন্তা পড়ে গেল সনাতন মিশ্র, কি হলো আমার মেয়েটা। তাড়াতাড়ি করে ঘরে বসে মহামায়া দেবীকে বলছে, শোনো মহামায়া, আমার মনে হয় এমন এমনও কিছু কথা থাকে যেগুলো মা বাবাকে বলতে পারে না, তো এক কাজ করো না, ওর যে প্রিয় বান্ধবী আছে না, তাকে না হয় একবার ডেকে নিয়ে আসা হোক। হরি বল হরি বল। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবীকে কাঞ্চনা সখী, তাই যাদবকে বলছে, আয় যাদব, যাদব কাঞ্চনাকে ডেকে নিয়ে আয়। এখন কাঞ্চনা সখী বুদ্ধিমতী এবং ভক্তিমতী। কাঞ্চনা সখী হচ্ছে বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী। তাই কাঞ্চনাকে যেই না ডেকেছে, কাঞ্চনা তাড়াতাড়ি করে এসে মা মহামায়ার কাছে জিজ্ঞাসা করছে, কি হয়েছে কি। বলছে, জানি না রে মা, দেখ তো গিয়ে, তুই তোর প্রিয় বান্ধবী, একবার যা গিয়ে দেখ আমার মেয়েটার কি হলো। সে তো কোনো কথাই বলছে না, সর্বদাই ওই আকাশের দিকে তাকিয়ে আছে। যা মা, একবার তুই যা। আহা, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে।
আহা মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, ওই না কি হয়েছে, আমাদের বিষ্ণু প্রিয়া, কি হয়েছে, আমাদের বিষ্ণু প্রিয়ার কি হয়েছে, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, ওই না সনাতন তনয়া, ওই না বিষ্ণু প্রিয়া, একাকী বসিয়া আছে, মরমে মরিয়া আছে, ওই সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া, ওই একাকী বসিয়া আছে, মরমে মরিয়া আছে। কি হয়েছে, কি হয়েছে, একা একা বসে আছে, কি হয়েছে, একা একা বসে আছে, প্রিয়ার কি হয়েছে, ওই গগন পানে চেয়ে আছে, কি হয়েছে, ওই গগন পানে যে আছে, কি হয়েছে, একাকী বসিয়া আছে, ওই না মরমে মরিয়া আছে, একাকী বসিয়া আছে, মরমে মরিয়া আছে। দেখবেন মা, আপনারা তো অনেকেই আছেন, সবাই তো আর অন্তরঙ্গ হতে পারে না। এখন অন্তরঙ্গ সখী যারা হয়, দেখবেন তার অন্তরঙ্গ বান্ধবী যদি একটু মৌনতা থাকে, মানে একটু বিরহের মধ্যে থাকে, দেখবেন দ্বিতীয় বান্ধবী গিয়ে কি করে, তাকে কিন্তু বারবার জিজ্ঞাসা করে, এই তোর কি হয়েছে বল, তাই না? তা এখন কাঞ্চনা সখী তাড়াতাড়ি করে কি করেছে, ওই যে বিভোর হয়ে আছে, ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ধরে একেবারে জড়িয়ে ধরে আগে কিছুটা ঝাঁকিয়ে নিয়েছে। মানে মনটা একভাবে একই দিকে আছে, তো তা ধরে এমন করে ঝাঁকিয়েছে, সে কিন্তু তার মনটাকে যেভাবে একদিকে ডুবেছিল সেটা আর নেই। আহা, বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমাকে ছেড়ে দে, শুধু এই একটা কথাই বলছে, আমাকে ছেড়ে দে। ছাড়বো মানে কি হয়েছে তোর? এই প্রিয়া, তোর জন্য তোর মা চিন্তিত, তোর বাবা চিন্তিত, আমরা চিন্তিত, এইভাবে বদনটা মলিন করে আকাশের দিকে তাকিয়ে বসে আছিস, আবার বলছিস ছেড়ে দে। আগে বল কি হয়েছে তোর, বল, আমায় খুলে বল। বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলছে না। কাঞ্চনা সখী বলছে, প্রিয়া বল না কি হয়েছে, আমাকে বল, আমি তো তোর মরম সখী, আমাকে খুলে বল কি হয়েছে। কেন বলবি না, বল, যদি পারি আমি তোর এই সমস্ত চিন্তা দুঃখ আমি সবকিছু মোচন করবার চেষ্টা করব। আমার মনে হয় এমন দৃষ্টিতে তুই তাকিয়ে আছিস, নিশ্চয়ই তোর মনটাকে কেউ হরণ করে নিয়েছে। বলতে পারিস সে কে যে তোর মন হরণ করেছে? বল প্রিয়া, বল কি হয়েছে। প্রিয়া কোনো কথাই বলছে না। মা হরি বল। চিন্তা করছে ওর পেট থেকে কথা আমাকে বের করতেই হবে, কিন্তু বের করব কি করে? তখন কাঞ্চনা সখী বলছে, জানিস প্রিয়া, দাঁড়া, শোন শোন, তুই তো বলবি না, যাতে তুই বলিস সেই ব্যবস্থা আমি করব। কি করছে বলছে, শোন, এই যেমন তুই বসে আছিস না, তোর মতো আরো একজন ঠিক গাছের গোড়ায় বসে বসে তোরই মতো গগন পানে চেয়েছিল, হা করে তাকিয়েছিল। কে শুনবি? চিন্তা করছে এমন কথা ওকে শোনাবো, সেই কথা শুনে ও যেন ওর মনের কথা সব আমাকে বলতে শুরু করে দেয়। তা কি বলছে মা? বলছে, শোন, তোর মতো দশা আরো একজনের হয়েছিল, সে হচ্ছে বৃন্দাবনে রাসেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধা রানী নিতাই গৌর হরি। এই শোন প্রিয়া, তুই যেমন গঙ্গায় জল আনতে গিয়েছিলি,
ওই রাধারানীও যমুনায় জল আনতে গিয়েছিল। এই তুই যেমন গাছের গোড়ায় বসে আছিস, চাপা গাছের গোড়ায়, সেই রাধারানীও তেমন কদম্ব বৃক্ষের তমাল বৃক্ষের গোড়ায় বসেছিল। এই মনে কর, আমি যেমন তোর বান্ধবী, রাধারানীরও অনেক সখী ছিল, ললিতা, বিশাখা, অষ্ট সখী রে। তাই শোন, আমি যেমন তোর কাছে জিজ্ঞাসা করছি না, ঠিক তেমন সখীরাও রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধে একাকিনী বসে আছিস, কি হয়েছে তোর বলে? এই প্রিয়া, শুনছিস তো? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, সখী কাঞ্চনা, রাধার কি হয়েছিল আমাকে একটু বল। এখন কাঞ্চনা তোমা ভক্তিমতী, সে সুন্দর করে রাধারানীর কথা তাকে শোনাচ্ছে। কি বলছে? শোন শোন, আমি যেমন তোকে জিজ্ঞাসা করছি না, ঠিক তেমন ললিতা, বিশাখা তারাও রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধার কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, ও রাধে একবার বলে না রাধে, আহা, তোর কিসের ব্যথা, একবার বল না রাধে, তোর কিসের ব্যথা, ওই একা একা বসে আছিস, বলে না কথা, একা একা বসে আছিস, কল না কথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, একা একা বসে আছিস, বলে না কথা, কিসের ব্যথা। ওমা হঠাৎ বিশাখা সখী বলছে, এই ললিতা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে কথাটা জিজ্ঞাসা করছিস একবার তাকিয়ে দেখ, তার চাহনিটা কোন দিকে, তার নজরটা কোন দিকে, তার মনটা কোন দিকে, ভালো করে দেখ। সদায় ধ্যানে চাহে মেঘ পানে, ওই না সদাই ধিয়ানে, চাহে মেঘ পানে, না শোনে কাহার কথা, ওই না সদাই ধিয়ানে, চাহে মেঘ পানে, না শুনি কারো কথা, বিরতি আহারে রাঙা বাস পারে, ওরে যে মতি যোগিনী পারা, বিরতি আহারে ওই রাঙা বাস পরে, যে মতি যোগিনী পারা, ও তুই কারে প্রেমে আত্মহারা, অন্ধকার প্রেমে আত্মহারা, বলে বলে রাধে, বলে না কথা, কারে প্রেমে তুই আত্মহারা, রাধে, ওদের বলে না কথা, কার প্রেমে আত্মহারা, আহা, ও রাধে বিরতি আহারে রাঙা বাস পরে, যে মতি যোগিনী ওই পারা, বিরতি আহারে রাঙা বছ পরে, জনতি যোগিনী পারা। বুঝেছি বুঝেছি রা। এই প্রিয়া, শুনছিস তো? আমা প্রিয়া, বিষ্ণুপ্রিয়া কিন্তু কাঞ্চনার কাছে কথাগুলো শুনছে আর মনে মনে নিজের সঙ্গে মেলাচ্ছে। হঠাৎ জিজ্ঞাসা করছে, এই কাঞ্চনা, তারপরে কি হয়েছিল? তারপরে জানিস প্রিয়া, সেই রাধারানী কার ফাঁদে পা দিয়েছে, কোন জালে জড়িয়েছে? কালিয়া ফাঁদ। নিতাই গৌর হরিবল হরিবল। অতই সহজে বলা তাহে কুলবালা, হাত বাড়াইছ চাঁদে সহজিয়া বলা
তাহে কুলো বালা আদে বাড়াইছো চাঁদে চণ্ডীদাসে কয় নব পরিচয় ওই না চণ্ডী দাসে গাও ওই না নব পরিচয় পড়েছে কালিয়া ভাবে হরি বল হরি বল করেছে কালিয়া ভাবে কি করেছে ভাদ পেতেছে আদে পেতেছে আজি ভাদ পেতেছে আদে পেতেছে মরালিনী ধরবে বলে ভাদ পেতেছে রালিনী ধরবে বলে আদে পেতেছে চণ্ডীদাসে কা নব পরিচয় পড়েছে কালিয়া ফাঁদে গো পড়েছে কালিয়া ভাবে ওমা যেই না বলেছি বিষ্ণুপ্রিয়া বলছি হ্যারি কাঞ্চনা রাধারানীর এমন দশা হয়েছিল রে তাহলে শোন আজ আমি তোকে বলি ওমা চণ্ডীদাসের এই সুন্দর পদাবলী যখন কাঞ্চনা সখীর মুখ থেকে শুনেছে বিষ্ণুপ্রিয়া এবার মনের কথা বলতে শুরু করে দিলেন বলছে কাঞ্চনা যে কথা আমি কাউকে বলতে পারছি না বলবো কাকে আমি যে সুকুমারী বল আমি বলবো কাকে আমি যে কাউকে বলতে পারছি না যেটা মাকে বলতে পারছি না যেটা গ্রামের কাউকে বলতে পারছি না আজ যখন তুই এসেছিস আজ আমি তোর কাছে কথা বলবো শোন কাঞ্চনা রে কাঞ্চনা সখী বলছে বল বল শুনবো বলেই তো এসেছি তাড়াতাড়ি বল কি বলবি জানিস কাঞ্চনা প্রতিদিনের ন্যায় আজও আমি গিয়েছিলাম সুরধ্বনিতে জল আনতে যখন আমি সুরধ্বনিতে জল আনতে যাই কলসিটা কক্ষে থেকে নামিয়ে ভালো করে মাটি দিয়ে কলসিটাকে ভালো করে মার্জন করে ভালো করে ধৌত করে আমি তীরে রেখে দিলাম রেখে এক পা দু পা করে আমি জলের ভিতরে নামতে শুরু করলাম জানিস এই সময় তো কেউ ঘাটে যায় না ওই প্রভাত সময় ভোরবেলা কেউ তো ঘাটে যায় না শুধু আমি একা কাঞ্চনা রে যখন এক পা দু পা করে জলের মধ্যে আমি এগিয়ে যাচ্ছি হঠাৎ আমার চোখে পড়লো কি কি দেখলাম জানিস দেখলাম সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া ভাসে ওরে মরম সখী রে আমার ওরে কাঞ্চনা রে ওরে মরমিয়া সখী কাঞ্চনা কাঞ্চনা রে হরিব সোনা আমার মনের ব্যথা মরমিয়া সখী রে সোনার কমল সুরধ্বনির জলে হেলিয়া দলিয়া ভাসে একটা সোনার কমল ওই না সুরধ্বনির জলে হেলিয়া দুলিয়া ভাসে এই সখী দেখলাম ঝলমল 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 করে ঝলমল 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 করে ওই সুরধ্বনি তরঙ্গের তালে দেখলাম ঝলমল 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 করে সুরধ্বনি
জলের তরঙ্গের তালে ঝলমল 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 করে। সখী, আমি দেখলাম জলের উপরে একটা সোনার কমল, সে যেন তরঙ্গের তালে তালে ঝলমল ঝলমল করছে। জানিস প্রিয়া, এমন সময় কাঞ্চনা সখী বলছে, হ্যাঁ রে এই প্রিয়া, সে কি কথা রে, জগতে এত এত কমল দেখেছি, কিন্তু সাদা কমল দেখেছেন তো বাবা? গোলাপ কমল দেখেছেন? হ্যাঁ, কত রকমের রঙের কমল হয়, কিন্তু সোনার কমল তো কখনো দেখিনি। তুই যে বড় ভাগ্যবতী রে প্রিয়া, হ্যাঁ, সোনার কমল দেখেছিস। তারপর তারপর জানিস কাঞ্চনা, ওই সোনার কমলটা দেখবার পর আমার মনে বাসনা হলো, ওই সোনার কমলটা আমি ধরবো। আচ্ছা, তারপর 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 জানিস, আমি যখন এক পা দুপা করে জলে নামছি সোনার কমলটাকে ধরবো বলে, এত আশা মনে জাগলো যে আমি এই কমলটাকে ধরে নিয়ে আমার এই কেশের এক কোণে এই কমলটা, সোনার কমলটা আমার চুলের মধ্যে সুন্দর করে বাঁধিয়ে আমি সমস্ত নদিয়ার পথে পথে সবাইকে দেখাবো। মনে বড় আনন্দ হলো। আনন্দ করতে করতে আমি যত এগিয়ে যাই জলে, এগিয়ে যেতে যেতে হলো কি, আমার অঙ্গের পরশে সোনার কমল, ওই আমার অঙ্গের পরশে ওই সোনার কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, কমল আরো দূরে সরে গেল, কমল আরো দূরে সরে গেল। ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, সোনার কমল ধরা হলো না। ওই সোনার কমল ধরা হলো না। এই, গেল তো? যাও বা আশা করেছিলি সোনার কমলটা ধরবি, কিন্তু ধরতে পারলি না, যা চলে গেল, ফসকে গেল তো। বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, শান্ত হয়ে শোন, এখনো শেষ হয়নি রে। ওরে, এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি রে। এই কমলটা যখন আমার অঙ্গের ছোঁয়া পেয়ে আরো সরে গেল, তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি সনাতন মিশ্রের কন্যা, আমি জেদ করলাম যে ওই কমল আমি ধরবো, তারপরে আমি ঘরে ফিরবো। আমি যখন প্রতিজ্ঞাবদ্ধ হলাম, কাঞ্চনা, আমি তো সাঁতার জানি না, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছি, প্রাণ যদি চলে যায় তাতেও সই, কিন্তু কমল আমি আজ ধরবই। এইভাবে ধরলে হবে না, কমলকে লক্ষ্য করে তার উপরে গিয়ে ঝাঁপিয়ে তাকে জড়িয়ে ধরতে হবে। আচ্ছা, হ্যাঁ রে, এই প্রিয়া, তবে কি তুই ঝাঁপিয়ে পড়েছিলি? শোন কাঞ্চনা রে, আমি এক পা দুপা করে এগিয়ে যেতে যেতে সোনার কমলটাকে লক্ষ্য করে হঠাৎ কি করলাম জানিস? আমি বাহু প্রসারিয়া ওই সোনার কমল, আমি বাহু প্রসারিয়া ওই না সোনার কমল আমার বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে বাহু প্রসারিয়া সোনার কমল বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি। যাক, খুশি হলাম রে প্রিয়া, খুশি হলাম। যাক, তোর মতো ভাগ্যবতী কয়জন আছে, তুই সোনার কমলকে বক্ষে ধরেছিস, নিশ্চয়ই ঘরে এনেছিস। হ্যাঁ, আমাকে একবার দেখা না প্রিয়া, সোনার কমল তো জীবনে কখনো চোখে দেখিনি, আজই দেখবো
এত এত কমল দেখেছি, একবার নিয়ে আয়, একবার সোনার কমলটাকে নিয়ে আয়, একবার আমাকে দেখতে দে, কটা পাপড়ি কেমন বৃন্ত, একবার দেখবো। জানা প্রিয়া, যা যা শিগগিরই নিয়ে আয়। বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠলেন, কাঞ্চনা রে, ধরলাম বটে, কিন্তু জানিস, যখন আমি সোনার কমলকে বক্ষে জড়িয়ে ধরলাম, হঠাৎ সোনার কমলটা দেখবা, আহা, জড়িয়ে ধরা মাত্রই আমার দেখবার খুব ইচ্ছা জাগলো। নয়নটা যেই না মেলেছি, সবে মাত্র সূর্যের আলোয় একটু একটু দেখা যাচ্ছে। জলের উপরে যখন সূর্যের আলো পড়েছে, সেই সূর্যের আলোয় আমি কি দেখলাম জানিস? কি দেখলি? আমি দেখলাম আমার হাতে সোনার কমল নয়, দুটি দুটো পা ধরেছিস। বুঝেছি, তুই তো অন্ধকার থাকতে থাকতে যাস, হয়তো কোনো মরা ভেসে যাচ্ছিল, সেই মরার পা দুটো তুই জড়িয়ে ধরেছিস। না রে কাঞ্চনা, না, সেটা মরা নয়, সেটা জীবিত। কি বলছিস তুই? হ্যাঁ রে কাঞ্চনা, সেটা সোনার কমল নয়, সোনার কমল নয়, দেখলাম সোনার মানুষ ও সোনার কমল নহে, ওরে মোর মিয়া ফেরি ফেরি ওরে কাঞ্চনা রে মোর মিয়া ফেরি আমার সোনার কমল নহে, ও যে কমল নয়, দেখিলাম সোনার মানুষ ওই সোনার কমল নহে, বিদায় গৌর হরি বল। দেখলাম সোনার মানুষ এক, মৃদু হাসে মম পানে চাহিয়া, মৃদু হাসে মম পানে চাহিয়া, মৃদু হাসে মম পানে চাহিয়া, ওই না মৃদু হাসে মম পানে চাহিয়া। ওরে আমি হলাম সুকুমারী, আমি হলাম সুকুমারী, আমি হলাম সুকুমারী, আমি হলাম সুকুমারী, বল বল সখী কিবা করি, আমি হলাম সুকুমারী। বল বল সখী কি বা করি, আমি হলাম সুকুমারী, ওরে মৃদু হাসে মম পানে চাহিয়া, ওই না মৃদু হাসে মম পানে চাহিয়া। কাঞ্চনা, যখনই দেখলাম একটা সোনার মানুষ, দেখবা মাত্রই আমি মনে লজ্জায় তাড়াতাড়ি করে তাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেবার পর কলসি করে জল নিয়ে আমি ঘরে ফিরে এলাম। সখী, ঘরে ফিরে এসে এই চাপা গাছের গোড়ায় বসে আছি। বল বল প্রিয়া কাঞ্চনা, এখন আমি কি করব? একটিবার বল। কাঞ্চনা সখী বলছে, প্রিয়া, যে মানুষটাকে দর্শন করেছিস, যাকে জড়িয়ে ধরেছিস, আশেপাশে কেউ ছিল না তো? ভাগ্যিস কেউ ছিল না, তাহলে লোকে তোকে কলঙ্কিনী বলতো, অসতী বলতো। ছি 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 ছি। হ্যাঁ রে, বল, যা যা দেখেছিস দেখেছিস সব ভুলে যা। ও সব কথা ভুলে গিয়ে এবার নিজের কাজে মন দে। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া, বলছে কাঞ্চনা, আমার মন প্রাণ সর্বস্ব যে হরে নিল। যদি আমি তাকে না দেখতাম, আজ আমার এমন দশা হতো না। এখন আমি কি করব বল? কাঞ্চনা সখী বলছো,
আচ্ছা, এবার বুঝেছি, ওই মানুষটার মন হরণ করেছে তোর, তাই তো? আচ্ছা, তুই কি তার নাম জানিস? না, জানিস না? আচ্ছা, থাকে কোথায় জানিস? না, তাহলে কি করে তাকে খুঁজে পাবো বল? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, যেমন করেই হোক একবার তাকে তুই আমায় নিয়ে চল, একবার আমি তাকে দেখতে চাই, একবার বল আমি কেমন করে তাকে কাছে পাবো। কাঞ্চনা সখী বলছে, বেশ বেশ, দাঁড়া। আচ্ছা, তা দেখতে কেমন? সোনার বরণ, মস্তকে চাচুর চিকুর কেশ, আর তার দুটি বাহু জানিস কেমন? একেবারে হাঁটুর নিচে তার দুটি বাহু। ও, বুঝেছি বুঝেছি, তুই যার কথা বলছিস সে আর কেউ নয় রে। তাকে যে এক একজন এক এক ভাবে ডাকে, কেউ বলে পতিত পাবনে, কেউ বলে সোনার গোরা, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে নদিয়ার চাঁদ, কেউ বলে অদ্বৈতের আনা নিধি। হ্যাঁ রে, বুঝেছি রে, তুই যার কথা বলছিস তাকে পাবার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে। যারে যোগীগণে যোগে পায় না, মুনিগণে ধ্যানে পায় না, তাকে তুই বুকের মধ্যে জড়িয়ে ধরেছিস প্রিয়া। হরি বল। বেশ, তবে শোন প্রিয়া, যদি তাকে নিজের করে পেতে হয় তোমাকে সাধনা করতে হবে। যা বলবো করতে পারবি? কি করতে হবে? পারবি? যার নাম সদা সর্বদাই জপ করতে হয় তার নাম তোকে জপ করতে হবে। পারবি? হ্যাঁ রে, বলে পারবি কি সেই নাম জপ করতে? কোন নাম বলে, কোন নাম গাইতে হবে? মূর্তময়ী লীলা শক্তি কাঞ্চনা সুন্দরী, 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 প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী। কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, হৃদয় গৌর হরি দিল গৌর মন্ত্রণা, কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, গৌর নামে প্রিয়া জপে অবিরাম, গৌর নাম প্রিয়া জপে অবিরাম, ওই না গৌর নাম প্রিয়া জপে অবিরাম। গৌর গৌর, সবাই মিলে গাইবো, গৌর 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 নাম, 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 ওই না গৌর 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 না। গৌর 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 নাম। এই প্রিয়া, এই গৌর নাম তোকে জপ করতে হবে। যদি তাকে চিরতরে কাছে পেতে চাস এই গৌর নাম জপ করতে হবে, আর সেই সঙ্গে আরো একটা কাজ করতে হবে। সে কাজটা কি না, গৌরহরিকে যদি তুই পেতে চাস তাহলে গৌরহরি যে মা আছেন সচিমা, একবার তার কাছ থেকে তোকে আশীর্বাদ আনতে হবে। হরিব, তাকে পাবো কি করে? এই কাঞ্চনা, তাহলে মাকে পাবো কেমন করে? বলছে শোন, তুই যে ঘাটে প্রতিদিন স্নান করতে যাস তার পাশের ঘাটে ওই গৌরহরির মা, মা সচিমা, তিনিও প্রতিদিন স্নান করতে আসেন, তাই গৌরহরি। তা তুই এক কাজ করবি, বিলম্ব না করে ওই সচিমা যে ঘাটে স্নান করবে সেই ঘাটে গিয়ে সচিমা যখন স্নান করে তীরে উঠবে মায়ের চরণে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে। প্রণাম করে মায়ের কাছে বর চেয়ে নিবি, আশীর্বাদ চেয়ে নিবি। বিষ্ণুপ্রিয়া বিলম্ব না করে তাড়াতাড়ি করে ঠিক তার পরের দিন যেই সচিমা এসেছে, মা স্নান করে তীরে উঠেছে, এমন সময় বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে ছুটে গিয়ে সচিমায়ের চরণে, এখন যেই প্রণাম করেছে মা সচিমা বলছে, আরে আরে আরে, কে মা তুমি? ছুটে এসে আমাকে প্রণাম করলে এই সকাল সকাল, কি চাই তোমার? বিষ্ণুপ্রিয়া বলছে, মা
আমার মনে মনে একটা বাসনা জেগেছে, আর আমি জানি সেই বাসনাটা পূর্ণ হতে গেলে আপনার আশীর্বাদ আমার প্রয়োজন। তাই আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমার সেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। সচিবা বলছে, তোমার নাম কি? আমার নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার পিতার নাম কি? সনাতন মিশ্র। আচ্ছা, তোমরা থাকো কোথায়? ওই মালঞ্চ পাড়ায়। ও, তুমি সেই মালঞ্চ পাড়ায় সনাতনের কন্যা? যাক যাক যাক, কেমন আছো মা তুমি? ভালো আছো তো? কত বড় হয়ে গেছো। আচ্ছা মা, তুমি আমার কাছে আশীর্বাদ নেবে? আহা হা হা, লক্ষ্মীমন্ত মেয়ে আমার। ঠিক আছে, শোনো, তোমার আমার আশীর্বাদ অবশ্যই পাবে। আমি তোমায় আশীর্বাদ করলাম মা গো, যে আশা নিয়ে তুমি এসেছো সে আশা তোমার পূর্ণ হোক। সেই সাথে আমিও আশীর্বাদ করলাম, আরো একবার আশীর্বাদ দিলাম, তুমি বিষ্ণুরই প্রিয়া হও, বিষ্ণুরই প্রিয়া হও, বিষ্ণুরই প্রিয়া হও। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ছুটতে ছুটতে এসে ডাকছে, কাঞ্চনা, কাঞ্চনা রে, আমি এসেছি কাঞ্চনা, আশীর্বাদ নিয়ে এসেছি। কাঞ্চনা, আমি পেয়েছি আশীর্বাদ। বাবা, আর তো কিছু বাকি নেই তোর, এবার তাকে পাওয়ার জন্য অপেক্ষা করতে থাক আর সেই নাম জপ করতে থাক। আহা, মা বিষ্ণুপ্রিয়া প্রতিনিয়ত গৌর নাম জপ করতে শুরু করে দিল, আর এদিকে মা সচিমায়ের অবস্থা কি হলো দেখুন। বিষ্ণুপ্রিয়াকে আশীর্বাদ করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে বাড়ির যে কাজের লোক, সেই কাজের লোক তাকে ডাকছে, এই ঈশান, ঈশান, এই ঈশান। ঈশান ছুটতে ছুটতে এসে বলছে, মা কিছু বলবে নাকি? বলবো মানে? শোন, কাউকে কিছু বলার দরকার নেই, চুপ চুপ, আস্তে, কথা নয়, ধীরে ধীরে চুপি চুপি একটু কাশীনাথ ঘটকের কাছে যা। কি বললে মা? কাশীনাথ ঘটকের কাছে? হ্যাঁ, শোন, তোর তো আবার কথা জোরে জোরে হয়ে যায়, সাবধান, ধীরে ধীরে গিয়ে কাশীনাথ ডেকে নিয়ে আয়। দেখিস আশেপাশে পাড়ার লোক যেন জানতে না পারে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ঈশানের আনন্দ ধরছে না মা, সে কি করছে? মনের আনন্দে কি বলছে? আহা, দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে, নাথ ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে, দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে। ওই না দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে। এই, কে বলেছে? কে বলেছে বিয়ে? হ্যাঁ, আরে শুধু তোকে বললাম কাশীনাথকে ডেকে নিয়ে আয়। বলছে, মা ঘটককে বাড়িতে ডাকছো, বিয়ে ছাড়া আর কি হতে পারে বলো? তাই তো আমার আনন্দ হচ্ছে মা। আমি বুঝেছি, আমাদের দাদা ঠাকুরের আবার বিয়ে হবে। শোন শোন, এত কথা বলার দরকার নেই, চুপচাপ যা, গিয়ে কাশীনাথকে ডেকে নিয়ে আয়, শিগগিরই যা। এবার ঈশান গিয়ে কাশীনাথ ঠাকুরকে ডেকেছে। ঘটকের শিরোমণি কাশীনাথ। এখন কাশীনাথকে যেই না ডেকেছে, কাশীনাথ এসে উপস্থিত। মা সচিমা কাশীনাথকে পাশে বসালেন। সচি ঠাকুরানী কাশীনাথানি বসাই নিজ কাছে। ওই সচি ঠাকুরানী কাশীনাথ আনি বসাই নিজ কাছে। পুননি মায়ের বিবাহের তরে আজি শুভ পরামর্শ করে। শুভনিময়ে বিবাহের তরে শুভ পরামর্শ করে। সচি বলে, শুনো কাশীনাথ খুড়ো, তুমি ঘটকের শিরোমণি। সচি বলে, শোনো কাশীনাথ খুড়ো, তুমি ঘটকের শিরোমণি। আমার মায়ের পুনর্বিবাহের তরে
তুমি নববধূ দাও আনি, আমার নিমায়ের বিবাহের তরে নববধূ দাও আনি। এখন কাশীনাথ খুড়ো মানে কাশীনাথ ঘটক বলছে, ওমা তোমার ছেলেকে আবার বিবাহ দেবে? হ্যাঁ রে কাশীনাথ, আমার তো দেখতে দেখতে বয়স হয়েছে বাবা, কখন না জানি চলে যায় তার ঠিক ঠিকানা নেই। তাই ভাবছি যাওয়ার আগে ছেলেটাকে আর একবার বিয়ে দিয়ে কারোর হাতে ছেলেটাকে সঁপে দিয়ে তবেই শান্তিতে মরতে চাই। তা যা বাবা দেখি, তুই একটু যা তো দেখি, যা। কাশীনাথ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওমা আমার দিকে তাকান। বলি ছেলে হোক মেয়ে হোক যখন বিবাহ দেবেন স্থির করবেন, এখন ঘটক কি জিজ্ঞাসা করে? যদি আপনি ঘটকের মাধ্যম দিয়ে ছেলে বিয়ে দেন বা মেয়ে বিবাহ দেন, ঘটক জিজ্ঞাসা করে না যে তোমাদের কি মেয়ে দেখা আছে না আমি দেখে দেব? বলো দেখি। মা সচিমাকে জিজ্ঞাসা করছে, ওমা নিমাইকে যে আবার বিয়ে দেবে তা তোমাদের কি মেয়ে দেখা আছে নাকি আমি দেখে দেব? মা সচিমা বলছে, না না তোকে দেখতে হবে না, আমার দেখা আছে। কোথায় সে? সে আর কোথায়, ওই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। যেই বলেছে বিষ্ণুপ্রিয়া, ঘটক বলছে আরে বিষ্ণুপ্রিয়া, আরে ওর বাবা তো আমার একেবারে বাল্যকালের বন্ধু। ঠিক আছে ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তবে তার আগে দেখতে হবে নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ যোগ আছে কিনা। নিতাই গৌর হরি বল। এবার ভালো করে পাজি খুলে দেখছে যে নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ যোগ শুভ নয়। হরি বল। কিন্তু মা বলছে আমার যে বড় বাসনা, আমি বিষ্ণুপ্রিয়াকে আমার বৌমা করে পেতে চাই। বাবা দেখ কোনো উপায় করতে পারিস কিনা, এই বিবাহ যোগটায় মিলনটা ঘটাতে পারিস কিনা। কাশীনাথ বললেন, মা আমি বহু বছর ধরে এই ঘটকের কাজ করছি, মানে ঘটকালি করছি, কিন্তু এটাই আমার শেষ। আমি নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ দিয়ে এই ঘটকালি আমার শেষ, আমি আর কখনো ঘটকালি করব না। তা যা যা বাবা, যেভাবে হোক দুটো হাত এক করে দে, যা শিগগিরই যা, দেরি করিস না। কিন্তু কাশীনাথ চিন্তা করছি কি জানিস, আমি তো বাবা দিনহীন কাঙালিনী, কি করে যে আমার ঘরে ওই সনাতন মিশ্রের একমাত্র কন্যাকে আমি কি পাবো বৌমা করে? হ্যাঁ, ধনী পরিবারের কন্যা, তাকে কি আমার এই কাঙালিনীর ঘরে পাঠাবে? কি করে পাঠাবে কে জানে। বড় আশা আমার, কিন্তু জানি না স্বপ্ন পূরণ হবে কিনা। কাশীনাথ বলছে, মা তুমি চিন্তা করো না, সে আমার বাল্যকালের বন্ধু, আমি দেখি কিছু করা যায় কিনা। নিতাই গৌর হরি বল। আর এদিকে কি হলো বাবা, প্রতিদিন সনাতন মিশ্র বিষ্ণু পূজা করে আর বিষ্ণুর কাছে জানায়, হে প্রভু আমার সন্তানকে যে আমি বিবাহ দেব, এমন সুপাত্র আমি কোথায় পাবো? এই নবদ্বীপের মাঝে একটা সুপাত্র আছে, সেটা হলো জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র। নিতাই গৌর হরি। শুনেছি সে নাকি ভগবান, তা যে ভগবান সে কি আমার ঘরের জামাই হবে? একদিকে মা সচিমা চিন্তা করছে যে সনাতন হচ্ছে ধনী, তার কন্যাকে আমি কি বৌমা করে পাবো। আর একদিকে সনাতন চিন্তা করছে যে গৌর হলো ভগবান, তাকে কি আমি জামাই রূপে পাবো? একমাত্র ওই নিমাই, সেই হচ্ছে আমার মেয়ের উপযুক্ত স্বামী, কিন্তু তাকে কি আমি পাবো জামাই হিসেবে? দুই দিকে একই চিন্তা, আর যোগাযোগ ঘটাচ্ছে কাশীনাথ ঘটক। এখন কাশীনাথ যাচ্ছে, মা নিতাই গৌর হরি বল। কাশীনাথ গিয়ে ডাকছে, সনাতন বাড়িতে আছো? এমন সনাতনের ছেলে যার নাম যাদব, যাদবকে বলছে, এই যাদব যা, কে এসেছে জানি না, যা নিচে যা, গিয়ে বল যে বাবা বাড়িতে নেই। এখন যাদব একটু বুদ্ধি শুদ্ধি কম ছিল মা, সে একেবারে দরজার গোড়ায় গিয়ে বলছে, এই যে ও ঘটক মশাই, বাবা বলেছে বাবা বাড়িতে নেই। কি তোর বাবা বলেছে বাবা বাড়িতে নেই? হ্যাঁ বেশ, তুই সর আমি দেখছি।
ধীরে ধীরে ঘরের মধ্যে গিয়ে দেখছে সনাতন মিশ্র বসে আছে। কেমন আছো বন্ধু? ভালো ভালো। আরে তুমি এসেছো, এসো 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 এসো। দুইজনে পাশাপাশি বসে এবার কথোপকথন করছে। নিতাই গৌর হরি বল। কি বলছে? এই যে সনাতন, মেয়ের বিবাহের বয়স হলো, বিবাহ দিতে হবে তো। হ্যাঁ। সনাতন মিশ্র কাশীনাথকে পাশে বসিয়ে বলছে, দেখো বন্ধু, মেয়েটাকে যে বিবাহ দেব সেমন সুপাত্র আমি পাবো কোথায় বলো? তেমন সুপাত্র যদি পেতাম আমার কন্যাকে আমি বিবাহ দিতাম। তা তোমার কাছে কেমন সুপাত্র চাই? কাশীনাথ জিজ্ঞাসা করছে, কেমন সুপাত্র দরকার তোমার মেয়ের জন্য? সনাতন মিশ্র বললেন, এই নবদ্বীপের মাঝে আমার কন্যার সুপাত্র আমি একজনকেই মনে করি, সে হচ্ছে নিমাই। কি বললে? আরে এই তো দুয়ে দুয়ে চার হয়ে গেল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি চাইছো যাকে, তার মাও চাইছে তোমার কন্যাকে। তাহলে আর দেরি কেন? যেই না বলেছে সনাতন মিশ্র যে মা সচিমা তার কন্যাকে বৌমা রূপে পেতে চায়, শুনে ছুটতে ছুটতে মহামায়াকে ডাকছে, মহামায়া মহামায়া মহামায়া, এতদিন আমার বিষ্ণু পূজা সার্থক হলো। মহামায়া, আমার বহুদিনের আশা ছিল নিমাইকে ভগবানকে জামাই রূপে পাবো। মহামায়া, হ্যাঁ বিষ্ণুর কৃপা হয়েছে, বিষ্ণুর কৃপা হয়েছে, আমরা আমরা নিমাইকে জামাই রূপে কাছে পাবো। শুভ লক্ষণ, শুভ সময়, আর দেরি করব না, শিগগিরই যাও, আয়োজন করো। আজ এই গধূলি লগ্নে আমি আমার মেয়েকে বিবাহ দেব। নিতাই গৌর হরি বল। সনাতন মিশ্রের আনন্দ ধরছে না বাবা। কন্যার বিবাহ দেবে বলে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে সমস্ত আয়োজন শুরু করলো। কাশীনাথ মনে মনে চিন্তা করছে, এদিকে যখন সমস্যা মিটেছে এবার মাকে গিয়ে ঘটনাটা বলতে হবে। তা কাশীনাথ হন্তদন্ত হয়ে আসছে। আর যেই না পথে আসছে, কিন্তু মা হলো কি দেখুন,